নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন টপিকস। আপনাদের আগেও বলেছিলাম যে আমি বলবো পরে বলবো যে গ্লোবালাইজেশন ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য মিন বাই দ্য গ্লোবালাইজেশন অ্যান্ড হিজ ফিউচার। তো গ্লোবালাইজেশন চ্যাপ্টার নিয়ে আজ আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এলাম। একটু আড্ডা মারা যাক, কী করা যায়। হ্যাঁ, চতুর্দিকে তো একটা যুদ্ধ রব চলছে। সাজোয়া গাড়ি আরব সাগরে সব জাহাজ নেমেছে এবং কি আমাদের বিক্রমও নেমেছে। সেই বিক্রম মধ্যে প্রচুর গোলাবারি ভরা, একদম ভারত সরকার রেডি করে রেখেছে যাতে না পাকিস্তান তার তেলটাকে ওই আরব সাগর দিয়ে নিয়ে যেতে না পারে। তো গ্লোবালাইজেশন মিন্স হু ক্যান ক্যালকুলেটেড র্যাপিড স্পিড, যে দ্রুততার সঙ্গে ক্যালকুলেশন করতে পারবে, হিসেব নিকেশ করতে পারবে। 1993 সালে পণ্ডিত নরসিংহ রাও তার বিখ্যাত তখনকার দিনের অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের হাত ধরে ভারতীয় অর্থব্যবস্থাকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন, অর্থাৎ রথটা চালিয়ে দিয়েছিলেন মনমোহনের হাত ধরে। তার একটাই উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষকে উন্নত করতে গেলে টেকনোলজির প্রয়োজন, আর টেকনোলজি আনতে গেলে গ্লোবালাইজেশনের আন্ডারে ঢুকতে হবে। এই দুই মহারথী ভারতবর্ষকে উন্নত করার জন্য টেকনোলজি দিয়ে সাপোর্ট আনার জন্যে গ্লোবালাইজেশনের আন্ডারে ঢুকেছে। তারপরে তো আপনারা সব দেখেছেন, অনেক রাজনৈতিক দল বাধাও দিয়েছিল। আমাদের 42টা তখনকার দিনের সিট নিয়ে সিপিআইএম তারা বাধা দিয়েছিল, কিন্তু তারা যে বাধা দিয়েছিল তাদের টাইমিংটা ভুল হয়। একটা জিনিস যখন নতুন চালু হয় তখন কিন্তু কর্মচারীর সংখ্যা বাড়াতে হয়, তাই কর্মচারীর সংখ্যা তখন হু হু করে বেড়েছে। তারপরে দেখুন 2025-এ আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি, বর্তমান প্রধানমন্ত্রী মোদি সাহেব, উনি তো 3 কোটি চাকরি দেবো বলেছিলেন, কিন্তু 3 কোটি চাকরি উনি দিতে পারেন। তাহলে 1993 সাল থেকে চালিয়ে গ্লোবালাইজেশনের টেকনোলজি আনবার জন্যে 2010 সাল পর্যন্ত ভারতবর্ষে অনেক লোকের প্রয়োজন ছিল, লোকও নিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। তারপরে এখন দেখা যাচ্ছে গ্লোবালাইজেশনের ফলে লোক সংখ্যা দিনের দিন কমছে। এই যে গ্লোবালাইজেশনের প্রতিচ্ছবি কি দেখুন, এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, আরটিজিএস রিয়েল টাইম সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এই যে টেকনোলজির দিক দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনার ডেবিট ক্রেডিট হয়ে যাচ্ছে। আজকে তো আপনিও ব্যাংকে যান, আমিও ব্যাংকে যাই, ব্যাংকের যে স্টাফ আগে আমরা দেখেছি, এখন আপনি বা আমি আর কি সে স্টাফ দেখতে পাচ্ছি? ম্যাক্সিমামই মেশিনের দ্বারা কাজ হয়, লোকের সংখ্যা কমে নেই বললেই চলে,
হয়তো একটি দুটি বিভিন্ন ব্রাঞ্চে বসে আছে। এই গ্লোবালাইজেশনের ফল ভবিষ্যতে যে কী হবে আগামী প্রজন্মই বুঝতে পারবে। আমরাও এখন রিয়েলাইজ করছি যে গ্লোবালাইজেশন মানেই লোক সংখ্যা কমানো। তার কারণ গ্লোবালাইজেশনের যে সমকোড, সেই সমকোডকে ভেঙে দিয়েছে। মানে কোনো একটা কোম্পানি যখন তার ব্যবসার পরিমাণ খারাপ হবে, লোক ছাঁটাই করতে পারে। যখন তার ব্যবসা সে যখন বুঝবে যে আমার ব্যবসাটার ফিউচার আছে, আমার লোকের প্রয়োজন, লোক দেবে। এবং সবচেয়ে মজার কথা, মাথা পিছু আয় ভারতবর্ষের জনগণের খুবই কম, যা অন্যান্য কান্ট্রির সঙ্গে তুলনাই করা যায় না। তবু ভারতবর্ষ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা গ্লোবালাইজেশনের আন্ডারে ঢুকেছে। সর্বক্ষেত্রেই আমেরিকা বলুন, আপনার ফ্রান্স বলুন, আমেরিকা বলুন, কানাডা বলুন, প্রত্যেক জায়গাতেই লোকের সংখ্যা কর্মী ছাঁটাই হচ্ছে। এক কথায় মূলত কর্মী ছাঁটাই। তার কারণ টেকনোলজি এমন উন্নত হয়েছে যে ওই টেকনোলজি দিয়েই কাজ চালিয়ে দিচ্ছে। কোনো কর্মচারীর আর বেশি প্রয়োজন পড়ছে না। আপনি ভাবতে পারেন যে সমস্ত স্টিল কোম্পানি, পাওয়ার কোম্পানি, মানে যেখান থেকে কয়লা দিয়ে চালিত করা হয়, তাপবিদ্যুৎ কেন্দ্রই বলুন, আর স্টিল কারখানায় বলুন, আর জিঙ্ক কারখানায় বলুন, এইসব যে কারখানাগুলো, তারা অনেক আগেই বুঝতে পেরে স্থানান্তরিত করে দিয়েছে অনুন্নত দেশগুলোয়। অনুন্নত দেশগুলো কোনগুলো? ভারতবর্ষ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আপনার সাউথ আফ্রিকা, এইসব দেশে। তাদের কারণ হচ্ছে যে পলিউশন বেশি হয়ে যাবে। এবারে 2017 সালে যখন বারাক ওবামা এলেন, পলিউশন কন্ট্রোলের জন্য জেনিভায় যে মিটিং উনি ডেকেছিলেন, সেই জেনিভা চুক্তি পৃথিবীর সব দেশের নেতারা থেকে উপস্থিত থেকে স্বাক্ষর করেছিল যে অল্টারনেটিভ এনার্জি আনা হবে। অল্টারনেটিভ এনার্জি বলতে কি না, ওই সব কয়লা থেকে পুড়িয়ে যে তাপ মানে পাওয়ার হয়, সেসব চলবে না। নিউক্লিয়ার সিস্টেম কিংবা আপনার সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার, এই সমস্ত দিয়ে অল্টারনেটিভ এনার্জিকে আহ্বান করে। তার খসড়াও চুক্তি হয়েছিল, তার সমস্ত কিছু চুক্তি হয়েছিল। এবং এই চুক্তিতে বলা ছিল উন্নত দেশগুলো অনুন্নত দেশগুলোকে অর্থ দিয়ে সাহায্য করবে। তার পিছনে বড় বড় মার্চেন্ট ফার্মগুলো ছিল, যারা আর্থিক দিয়ে লোন দিয়ে হোক, যা করে হোক, যাতে অল্টারনেটিভ আনা যায় সারা পৃথিবীতে, তেলের ইয়েটা কমানো যায়, ক্রুড অয়েলটা কমানো যায়। তার জন্যে বারাক ওবামা সাহেব চুক্তি করেছিলেন, জেনিভা চুক্তি। যেমনি বারাক ওবামা সাহেবের দল হেরে গেলেন 2020 সালে, 20 সালেই এই ডোনাল্ড ট্রাম্প এসে উনি বললেন জেনিভা চুক্তি আমি মানি না। তার কারণ আমি ওতে অত টাকা পয়সা খরচা করতে পারবো না। জেনিভা চুক্তি বাতিল হয়ে গেল।
বাতিল হওয়ার পরে যারা প্রচুর পরিমাণে বড় বড় ইনভেস্টমেন্ট করেছিলেন তাদের মাথায় হাত পড়ে গেল, 4 বছর কোমর তুলে দাঁড়াতে পারে। তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প যেমনি সাহেব চলে গেলেন, আবার এলেন বিডেন সাহেব, উনি তো আবার অল্টারনেটিভ এনার্জি বড় সড়ো চুক্তি করলেন সারা পৃথিবী জুড়ে, যাতে অল্টারনেটিভ এনার্জিতে মানে তেলের কনজামশন কমিয়ে যেতে অল্টারনেটিভ এনার্জি রমরমা হয়, তার জন্য যে ফান্ড উনি ঠেলেছেন, এর আগে কোনো প্রেসিডেন্ট ওই ফান্ড অ্যালোকেশন করেননি। মার্কিন কংগ্রেসে সেটা পাস করিয়ে উনি এটা করেছেন। এখন আবার ট্রাম্প সাহেব ফিরে এসছেন, উনি বলছেন আমার ওই সব কিছু ইন্টারেস্ট নেই। উনি ডাইরেক্ট এখনও বলেননি যে আমি ওই চুক্তি মানি না বা অল্টারনেটিভ এনার্জিতে আমি যাব না। এই হচ্ছে গ্লোবালাইজেশনের ফিউচার, এই হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন সবসময় টেকনোলজিকে উন্নত করে ম্যান পাওয়ার কমিয়ে যাতে মুনাফা করা যায় তার একটা বড় নিদর্শন। তাই হচ্ছে আপনাদের সঙ্গে এই গ্লোবালাইজেশনের সামান্য জিনিস অনেক বললে অনেক কিছু বলতে হয়, অনেক এই গ্লোবালাইজেশনের মধ্যে অনেক কিছু রিলেটেড আছে। হ্যাঁ, গ্লোবালাইজেশন একটা কি বলবো যে ওয়ান অ্যান্ড আমব্রেলা, সব দেশ একটা ছাতার তলায়। এই আমেরিকায় বলুন, কানাডায় বলুন, ইউরোপের ফ্রান্সেই বলুন, জার্মানি বলুন, এশিয়া কান্ট্রি ভারতবর্ষেই বলুন, চায়নায় বলুন, আর আপনার রাশিয়ায় বলুন, সাউথ আফ্রিকায় বলুন, সব একটা ছাতার তলায় আন্ডারে। এরাই সারা পৃথিবীটাকে চালায়, এদের অঙ্গুলি সারা পৃথিবী চলে। তবে অতএব আপনাকেও তাদের সাথে চলতে হবে, যা যা বলবে। এখন দেখুন, হ্যাঁ, এক একজন প্রেসিডেন্ট এক এক জিনিস তো নিয়ে আসছে। এই গ্লোবালাইজেশনের যে চুক্তি অল্টারনেটিভ এনার্জি আনার কথা ছিল তেলের কনজামশন কমিয়ে, সেটা দেখুন সাকসেসফুল হয় কি না। কারণ ইনি এসেই বলেছেন যে আমি অল্টারনেটিভ এনার্জির ব্যাপারে অত মাথা ঘামাতে রাজি নই। আমার চ্যানেল যারা দেখছেন বা যারা দেখেননি, আমি কতটা কী লাভবান হবো তার চেয়ে যারা দেখছেন আমার মনে হয় তারা আমার এই এডুকেশন চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে, আর আমার সমস্ত হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে পারেন। আমি সবসময় আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবো। এই বলে এই ছোট্ট ভিডিও আজকে আমি শেষ করব। তার আগে আপনাদের বলে নিই আরেকবার যে আপনারা যারা করেছেন আমার সঙ্গে যোগাযোগ করছেন, যারা এখনও করেননি, আমার এই 7ই মে থেকে ক্লাস শুরু হবে। সেই ক্লাসে যদি যোগদান করেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি জানান, তাহলে আমার কটা হবে আমি সেই ব্যাচকে পড়াব। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায়। নমস্কার।